এর বাংলা কি বলতো কেউ একজন? বিশ্বায়ন। বিশ্বায়ন। বিশ্বায়ন বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? স্যার বিশেষ করে যখন আমরা কোনো একটা স্যার ইন্টারন্যাশনাল ভাবে যদি স্যার আমরা ইকোনমি বা স্যার কালচার যদি দেখি, একটা দেশের সাথে আরেকটা দেশের স্যার যেটা ইন্টারডিপেন্ডেন্সি, একটা আরেকটাকে স্যার চলতেই পারে না স্যার, ওটাকে ইন্টারন্যাশনাল যে ডিপেন্ডেন্সি গুলা সেটাকে বলতেছে। ফাইন। সো দিন শেষে আসলে গ্লোবালাইজেশনের মেইন কথাটা ঘুরে ফিরে এটাই খুঁজে পাওয়া যাবে। গ্লোবালাইজেশনের ফলে ওই যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে গ্লোবালাইজেশনের ফলে পৃথিবীটা এখন ছোট হয়ে যাচ্ছে, পৃথিবীটা হাতের মুঠোয় চলে আসতেছে। তার মানে কি আদৌ যে পৃথিবী কি ছোট হয়ে গেছে জিওগ্রাফিক্যালি, পৃথিবীকে কি মানুষ হাতে নিয়ে ঘুরতে পারে? বিষয়টা ওরকম না। বিষয়টা অনেকটা মেটাফরিক্যাল কি, যে এখন আসলে মানুষ চাইলে কমিউনিকেট করতে পারে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সো পৃথিবী ছোট হয়ে গেছে কারণ এখন টাইম আর ডিস্টেন্স, টাইম আর স্পেসের মধ্যে খুব একটা ডিস্টেন্স নাই। ধরো আজকে থেকে, এটাকে বলা হয় অ্যানিহিলেশন অফ টাইম এন্ড স্পেস। আজকে থেকে যদি 50 বছর আগের একটা কোনো আমি সিন চিন্তা করি, তাহলে তোমাকে যদি বলা হইতো যে একটা ডকুমেন্ট পাঠাইতে হবে, তোমার কতদিন লাগবে, তোমার ফার্স্ট কোয়েশ্চেন হইতো যে তুমি কোথায় পাঠাইতে হবে সেটা আগে বল। তার মানে কতক্ষণ লাগবে, ইট ওয়াজ ডিপেন্ডিং অন যে কোথায় পাঠাতে হবে। এখন আমি যদি এই 2021 সালে এসে তোমাকে বলি যে একটা ডকুমেন্ট তোমার হলে পাঠাবা আর একটা ডকুমেন্ট তুমি ইউএসএ তে পাঠাবা, তাহলে কোনটাতে সময় বেশি লাগবে? আমার কথা বুঝছো? একই টাইমই তো লাগবে। একই টাইমই লাগবে, কারণ হলো কি, তুমি উইদিন দ্য ক্লিক অফ আ মাউস তুমি জিনিসটা সেন্ড করতে পারতেছো, এন্ড দ্যাট উইল বি সেন্ড উইদিন আ সেকেন্ড। আচ্ছা, সো এটা হচ্ছে অ্যানিহিলেশন অফ টাইম এন্ড স্পেস। মানে কি, এখন আসলে কোথায় পাঠাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে তোমার টাইম লাগতেছে না। তার মানে পৃথিবীটা ছোট হয়ে গেছে, হাতের মুঠোয় চলে আসছে। তুমি এখান থেকে যদি মাটি খুঁড়ে ইউএসএ তে পাঠাইতে হয়, সেই ক্ষেত্রে এখন আর মানে অত জাহাজে করে কোনোভাবে করে যে পাঠাইতে হবে না, তুমি এখন চাইলেই একটা মাউসের ক্লিকের মাধ্যমে পাঠাই ফেলতে পারো। তো আমরা যদি গ্লোবালাইজেশনের ডেফিনিশনটা দেখি, এখানে একটা ডেফিনিশন, ফুল ডেফিনিশন লেখা আছে যে globalization is the process of interaction and integration among the people, companies, and governments of different nations. A process driven by international trade and investment and aided by information and communication technology. এই ডেফিনিশনটাতে মেইনলি তিনটা পার্ট আছে, আমরা দেখবো একটা একটা করে। ফার্স্ট অফ অল বলতেছে গ্লোবালাইজেশন ইজ এ প্রসেস অফ ইন্টারাকশন এন্ড ইন্টিগ্রেশন। মানে তুমি যেটা বললা যে মানুষের মধ্যে বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল ইন্টারডিপেন্ডেন্সি বাড়তেছে, কারণ কি, মানুষ হচ্ছে ইন্টারাকশন করতেছে এক দেশের সাথে আরেক দেশে, সেটা কোম্পানি হোক, ইন্ডিভিজুয়াল হোক, গভর্নমেন্ট হোক। এই যে ইন্টিগ্রেশন আর ইন্টারাকশন আর ইন্টিগ্রেশনটা হচ্ছে, কিংবা এই যে পৃথিবীতে মানুষজন এত এক দেশ আরেক দেশের সাথে কমিউনিকেট করতেছে, এর বিভিন্ন ধরনের কারণ আছে। এর মধ্যে মেইন দুই একটা কারণ বলতো, কি উদ্দেশ্যে, কারণ বলতে কি উদ্দেশ্যে মানুষ এই কমিউনিকেট করে এক দেশ থেকে আরেক দেশ, কোম্পানি বলো, গভর্নমেন্ট বলো, ইন্ডিভিজুয়াল বলো, কোন উদ্দেশ্য? দুই একটা মেইন উদ্দেশ্যের নাম বলো। বিজনেস, ফরেন অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স। ওকে, ইন্টারন্যাশনাল পলিটিক্স। প্রথমটা কি বলছো? প্রথমটা কি বলছো, বুঝি নাই। আচ্ছা, আর কেউ বলতে পারবা যে ব্যবসা? বুঝিনি। বিজনেস বিজনেস, এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা পারপাস, যে মানুষ বিজনেসের জন্য এই এত কিছু করতেছে। আচ্ছা, এই যে এত কমিউনিকেশন হচ্ছে, পৃথিবীটা আগের থেকে ছোট হয়ে গেছে, এটা কার মানে কে ফ্যাসিলিটেট করতেছে? কোন জিনিসটার ফলে এই জিনিসগুলো ইজি হয়ে গেছে এত কমিউনিকেশন করা? টেকনোলজি, আই মিন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। সো এই ডেফিনিশনটাতে এই তিনটা পার্ট আছে। প্রথম পার্টটাতে কি বলতেছে দেখো, গ্লোবালাইজেশন ইজ এ প্রসেস অফ ইন্টারাকশন এন্ড ইন্টিগ্রেশন among people, companies and governments of different nation। মানে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষজন, কোম্পানি বা গভর্নমেন্টের মধ্যে ইন্টারাকশন বা ইন্টিগ্রেশনের যে প্রসেস, সেটা গ্লোবালাইজেশন। আচ্ছা, এই প্রসেসটা মেইনলি কি পারপাজে হয়? আ প্রসেস ড্রিভেন বাই ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট। মানে তুমি যেটাকে বললা বিজনেস।
and টোটাল প্রসেসটাকে কে ফ্যাসিলিটেট করে? এইডেড বাই ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এই হলো গ্লোবালাইজেশনের মেইন একটা কনসেপ্ট। এখন গ্লোবালাইজেশনের আরেকটা মেইন কম্পোনেন্ট হচ্ছে ক্রস কান্ট্রি ফ্লো। মানে এই যে প্রথম কেউ একজন বলতেছিল যে ইন্টারন্যাশনালি কমিউনিকেশন হয় বা ডিপেন্ডেন্সি বাড়ে, কারণ ক্রস কান্ট্রি ফ্লো হয় গ্লোবালাইজেশনে। সো ক্রস কান্ট্রি ফ্লোতে মানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া আসা করে। So, এক দেশ থেকে আরেক দেশে কি কি জিনিস যাওয়া আসা করে বলো তো? স্যার প্রোডাক্ট আসা যাওয়া করে, সার্ভিস, টেকনোলজিক্যাল প্রোডাক্ট, সার্ভিস, টেকনোলজি, এগুলো সব আসা যাওয়া করে। হিউম্যান বিং আসা যাওয়া করে, ক্যাপিটাল আসা যাওয়া করে। So, এগুলা ক্রস কান্ট্রি ফ্লো হয়। দেন আসতেছে গ্লোবালাইজেশন ইজ ডিপলি কন্ট্রোভার্সিয়াল। গ্লোবালাইজেশন কনসেপ্টটা, আচ্ছা কথা কি আটকে যাচ্ছিল? আনস্টেবল দেখাচ্ছিল কানেকশন। কথা শুনতে? না স্যার শোনা যাচ্ছে। গ্লোবালাইজেশন ইজ ডিপলি কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল কেন? বিতর্কিত কেন? কারণ এটার পক্ষেও কিছু লোক আছে, বিপক্ষেও কিছু লোক আছে। যারা কিনা এটার পক্ষে কথা বলা, আই মিন প্রপোনেন্টস অফ গ্লোবালাইজেশন, তারা বলে যে এই যে গ্লোবালাইজেশনের ফলে ক্যাপিটাল ফ্লো হয় এক দেশের, মানে স্পেশালি ডেভেলপড কান্ট্রিজ গুলা, ডেভেলপিং কান্ট্রিজ বা পুয়ার কান্ট্রিজে ইনভেস্ট করে। সো এতে করে পুয়ার কান্ট্রিজ গুলার লাভ হয়। আচ্ছা ডেভেলপড কান্ট্রিজ যদি আমাদের দেশ, আমাদের মতো পুয়ার দেশে ইনভেস্ট করে, প্রথমত আমাদের কোন জিনিসটা বাড়বে? স্যার টেকনোলজি, ইকোনমি। অন্য বড় দেশগুলো আমাদের দেশে ইনভেস্ট করলে প্রথমত আমাদের কোন জিনিসটা বাড়বে? কেউ বলতে পারতেছো না? লাইফ স্ট্যান্ডার্ড। লাইফ স্ট্যান্ডার্ড বাড়বে, এটা আরেকটু পরে। এক্স্যাক্টলি, কর্মসংস্থান। ফার্স্ট অফ অল বাড়বে হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। যখন ইনভেস্ট করবে তখন বাড়বে আগে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। যখন এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়বে তখন লেভেল অফ ইনকাম বাড়বে। যখন লেভেল অফ ইনকাম বাড়বে তখন তুমি যেটা বললা যে লিভিং স্ট্যান্ডার্ডটা বাড়বে। এগুলো হচ্ছে প্রপোনেন্টদের কথা, যে এই কারণে পজিটিভ দিক। আরো বলে যে অন্য দেশের কালচার সম্পর্কে জানা যায়, অনেক কিছু শেখা যায়, অ্যাক্সেস টু টেকনোলজিস বেশি হয়। এগুলো হচ্ছে প্রপোনেন্টস অফ গ্লোবালাইজেশনের কথা। বাট যারা অপোনেন্টস অফ গ্লোবালাইজেশন, তারা বলতেছে যে এই গ্লোবালাইজেশন জিনিসটা একটা ভুয়া জিনিস, এবং ইন দ্য নেম অফ অ্যাসিস্ট্যান্স ডেভেলপ কান্ট্রিজ আর এক্সপ্লয়েটিং ডেভেলপিং কান্ট্রিজ। মানে যদিও ডেভেলপড কান্ট্রিজ বলতেছে যে আমরা ইনভেস্ট করে পুয়ার কান্ট্রিজ গুলার জন্য অ্যাসিস্ট করতেছি, কিন্তু আসলে তারা এক্সপ্লয়েট করতেছে। কি এক্সপ্লয়েট করতেছে আমরা দেখি। তুমি বলো যে এই ডেভেলপড কান্ট্রিজ গুলা, ধরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তাদের দেশে ইনভেস্ট না করে আমার দেশে এসে কেন ইনভেস্ট করে বলো তো? কম টাকায় ভালো জিনিস পাওয়া যায়। কম টাকায় ভালো জিনিস পাওয়া যায়। কোন জিনিস ভালো পাওয়া যায়? লেবার পাওয়া যায় স্যার। এক্স্যাক্টলি, লেবার, চিপ লেবার কস্ট। সো এই যে বাংলাদেশে তারা ইনভেস্ট করতেছে বা ডেভেলপিং কান্ট্রিজে ইনভেস্ট করতেছে, দিস ইজ হোয়াট? বিকজ অফ চিপ লেবার কস্ট। কারণ ওই টাকা, যেই টাকা দিয়ে তারা এখানে ইনভেস্ট লেবার কস্ট পাচ্ছে, এর থেকে অনেক গুণ বেশি টাকা তাদের দেশে ইনভেস্ট করলে লাগবে। সো তারা হচ্ছে আমাদেরকে এক্সপ্লয়েট করতেছে। এবং তোমরা ছোটবেলায় যে চৌধুরী হুসাইনের অ্যাডভান্স একটা কি ইংলিশ বই আছে না, পড়ছো? জি স্যার। ওখানে গ্লোবালাইজেশনের কম্পোজিশন বা এসে ছিল। আমরা ছোটবেলায় যখন পড়ছি তখন আসলে গ্লোবালাইজেশন টার্মটা নতুন ছিল, আমরা বুঝতাম না, মুখস্থ করে পড়ে ফেলতাম। ওখানে কিছু সেন্টেন্স ছিল এরকম যে দ্য গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার ইজ ওয়াইডেনিং, দ্য রিচ আর গেটিং রিচার অ্যান্ড পুয়ার আর গেটিং পুয়ার। মানে ধনী আর গরিবের মধ্যে তফাৎটা বেড়ে যাচ্ছে, যারা রিচ তারা রিচার হচ্ছে, যারা পুয়ার তারা আরো পুয়ার হচ্ছে, এরকম কথা ছিল। মানে মেইন কথা হচ্ছে
গ্যাপটা বেড়ে যাচ্ছে। এবং এই গ্যাপটা কিভাবে বেড়ে যাচ্ছে আমরা যদি একটা ইমাজিনেটরি এক্সাম্পল দেখি নিজেরা চিন্তা করে, যেমন ধরো একটা গরিব দেশ, তার লেভেল অফ ইনকাম হচ্ছে 5 টাকা। এখন আরেকটা রিচ কান্ট্রি, তার ইনকাম হচ্ছে 15 টাকা। এখন বাজারে একটা প্রোডাক্ট আছে, এটার দাম ধরো 8 টাকা। এখন এই 5 টাকাওয়ালা চিন্তা করে যে আমি যদি একটু কষ্ট টষ্ট করি, কোনো না কোনো মানে একটু সেভিংস করি, তাহলে কখন না কখন হয়তো এই 8 টাকার জিনিসটা আমি কিনতে পারবো। এখানে এই 15 টাকাওয়ালা করলো কি, একদিন এই 5 টাকাওয়ালার কাছে আসলো, এসে বললো যে আমরা একটা নতুন প্রসেস নিয়ে আসছি, প্রসেসটার নাম হচ্ছে গ্লোবালাইজেশন। সো গ্লোবালাইজেশনের ফলে আমি তোমার দেশে এসে ইনভেস্ট করতে পারবো, তুমি আমার দেশে টেকনোলজি ইউজ করতে পারবা, এটসেট্রা এটসেট্রা বললো। তখন এই 5 টাকাওয়ালা বললো যে তুমি ইনভেস্ট করলে আমার লাভ কি? তখন 15 টাকাওয়ালা বললো যে ইনভেস্ট করলে তো অবশ্যই লাভ, তোমার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়বে, টাকা ইনকাম বাড়বে, জিডিপি বাড়বে, এটসেট্রা এগুলো বাড়বে। তখন এই 5 টাকাওয়ালা খুশি হয়ে গেল। এখন এই 5 টাকাওয়ালার ইনকাম বেড়ে দাঁড়াইলো ধরো 8 টাকা, আমরা ধরে নিলাম 3 টাকা বাড়লো। তোমরা কি আমাকে শুনতেছো? জি স্যার। জি স্যার। এখন এই 5 টাকাওয়ালার ইনকাম যদি 8 টাকা হয়ে যায়, এই 15 টাকাওয়ালার ইনকাম কি 3 টাকাই বাড়বে? কারণ ও তো লেবার কস্ট চিপে করছে, তার ইনকাম নিশ্চয়ই সেটা 25 টাকায় হয়ে যাবে, কারণ সে তো চিপ লেবার কস্টে দিচ্ছে। এখানে যদি সে ইনভেস্ট না করে তার নিজের দেশে ইনভেস্ট করতো, এখানে যেমন 3 টাকা খরচে মানে হয়ে গেছে, এখানে তো 3 টাকা আলটিমেটলি খরচ দিছে, কিন্তু এখানে হয়তো 10 টাকা লাভ হয়েছে না, এখানে জীবনে 10 টাকা লাভ হইতো না, হয়তো লাভ হইতো 2 টাকা 3 টাকা, কারণ এখানে 3 টাকা খরচের জীবনে পারতো না, এখানে 7-8 টাকা খরচ দেওয়া লাগতো। কানেকশনটা আনস্টেবল দেখাচ্ছে, কথা কি আটকে যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে কথা। স্যার শোনা স্যার যাচ্ছে। শোনা যায়। তো এখন যদি এই 15 টাকাওয়ালা 25 টাকা হয়ে যায়, ও তো মহা খুশি যে আমার 5 টাকা ছিল 8 টাকা হয়ে গেছে, আমার জিডিপি বাড়তেছে, আমি আস্তে আস্তে গ্রো আপ হচ্ছি। আর এইদিকে তার 15 টাকা 25 টাকা হয়ে গেছে। এখন আমার একটু বলো, এই যে 5 টাকাওয়ালার ইনকাম বেড়ে যে 8 টাকা হয়ে গেছে, এদিকে যদি 15 টাকাওয়ালার ইনকাম 25 টাকা হয়েছে, না হয় 30 টাকা 100 টাকাও যদি হয়, এই 5 টাকাওয়ালার কি কোনো লস আছে? না স্যার। মনে হয় না স্যার। মনে হয় না, অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে না, 5 টাকাওয়ালার লস নাই। এবং এটাই প্রপোনেন্টরা দেখাচ্ছে, এটাই আই ওয়াশটা আমাদেরকে করতেছে যে দেখো এই 5 টাকাওয়ালা তো 8 টাকা হচ্ছে, তার তো ইনকাম লেভেল বাড়তেছে, কিন্তু এই যে মার্কেটে প্রোডাক্টটা ছিল 8 টাকা, এইদিকে যে ওর 5 টাকা থেকে 8 টাকা হয়েছে, এদিকে যে 15 থেকে 25 হয়েছে, এই 8 টাকা প্রোডাক্ট কি স্থির থাকবে মার্কেট প্রাইস, নাকি বাড়বে? বাড়বে। বাড়বে। এখন এই 8 টাকার প্রাইসটা কতটুকু বাড়বে, কাকে দেখে বাড়বে? এই 5 টাকা 8 টাকাওয়ালাকে দেখে পারবে, না এই 15 টাকা 25 টাকাওয়ালাকে দেখে পারবে? 15-25। অবভিয়াসলি 15-25 ওয়ালারে দেখে পারবে। তুমি যদি আজকে মাছের বাজারে মাছ কিনতে যাও, ধরো দুইজন তোমরা যাও রেগুলার মাছ কিনতে, একজন হচ্ছে গরিব আর একজন ধরলাম বড় লোক, আমরা সো কল্ড রিচ। এখন গরিব লোকটা মাছের দাম বলছে 10 টাকা, যে রিচ সে হচ্ছে 15 টাকা দিয়ে মাছটা নিয়ে আসছে। পরের দিন যখন মাছের বাজারে যাবে, ওই মাছের দোকানদার কি 10 টাকাওয়ালা দেখে মাছের দাম বলবে বাড়াবে, নাকি 15 টাকাওয়ালাকে দেখে বাড়াবে? অবশ্যই 15 টাকাওয়ালাকে দেখেই সে মাছের দামটা সেট করবে, কারণ তার বেশি বিক্রি হওয়ার কথা। এই 8 টাকাওয়ালা এই 8 টাকার প্রোডাক্ট জীবনও ওকে দেখে বাড়বে না। সো ও এক ধাপে যখনই দেখবে এদিকে 10 টাকা বেড়ে গেছে, সো ও হয়তো সেটা মানে 13-14 টাকা করে ফেলবে। এখন যেটা বিষয় হইলো, এবার তুমি হিসেব করে দেখো আলটিমেটলি কি হইলো। এই 5 টাকা হলো খুশি, আর এই 15 টাকা হলো তো খুশি, কিন্তু এই যে ও তো আগে 5 টাকা ছিল, 8 টাকার প্রোডাক্ট 3 টাকা হয়তো গ্যাপ ছিল, কিন্তু এখন তো তার ইনকাম 8 টাকা যদিও বাড়ছে, তার তো এদিকে প্রোডাক্ট 12-14 টাকা হয়ে গেছে। সুতরাং সে কিন্তু মার্কেটের প্রোডাক্ট প্রাইস থেকে অনেক দূরে সরে গেছে। তার মানে কি, আবার এ তো আরো টাকা ইনকাম করে ফেলছে। সো এই যে গ্যাপ বিটুইন রিচ এন্ড পুয়ার, এটা হচ্ছে ওয়াইডেনিং হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো?
স্যার এরকম যদি স্যার ইনভেস্টমেন্ট না হয় তাহলে স্যার এই টেকনোলজি স্যার ইনভেস্ট আর কি আবিষ্কার হবে কিভাবে স্যার? আচ্ছা, এখানে যদি সবাই যদি গরিব থাকে, আমি যদি স্যার এখানে একটা কথা আছে, আমরা বজায় রাখতে চাই, ডিপেন্ডেন্সি সবাইকে থিওরি যদি যখন গরিব পড়াবো রাখি, তখন দেখানো চাইছিলাম। সো যারা অপোনেন্ট তাদের একটা ডিপেন্ডেন্সি থিওরিস্ট আছে, তাদের কথা হচ্ছে ইনভেস্টমেন্ট করতে প্রবলেম নাই, তুমি টেকনোলজির জন্য ইনভেস্ট করো, তোমার যদি অবশ্যই তাদেরকে সহায়তা করার ইচ্ছা থাকে, তাহলে তুমি কেন তাকে এক্সপ্লয়েট করতেছো? তুমি কেন তাকে 3 টাকা লেবার কস্ট দিচ্ছ? তুমি তাকে 5 টাকা 6 টাকা দাও, তুমি তো এদিকে 10 টাকা লাভ করতেছো। তোমার কেন এত লাভ করতে হবে? এবং এটা যখন বিলিয়ন ডলারে হয়ে যায় তখন কিন্তু জিনিসটা গ্যাপ অনেক বেড়ে যায়। সো তোমাকে দেখেই তো এই মার্কেটের প্রোডাক্ট প্রাইসটা বাড়বে। সো তুমি 1-2 টাকা কম লাভ করে ওকে বাড়ায় দাও, ও যখন একটু বাড়ায় দিবা, ও অবভিয়াসলি তোমার নিচেই থাকবে, 15 টাকা নিচেই থাকবে, 25 টাকা নিচেই থাকবে, বাট মার্কেটের প্রাইসটা থেকে ও এত দূরে সরে যাবে না। কথাটা বুঝছো? কথা বুঝাইতে পারিনি মনে হয় নাকি? স্যার আসলে গ্লোবালাইজেশনের বিপক্ষে যারা বলে স্যার এই যুক্তিগুলা ভালো লাগে না। আচ্ছা, এখন এরকম এই যুক্তি একটা অবিশ্বাস্য, তাহলে তো স্যার গ্লোবালাইজেশন থমকে যাইতো যদি স্যার এই যুক্তিগুলা তাদের ঠিক হইতো না, এখন এই যুক্তি তুমি যদি ক্যাপিটালিস্টিক মানে পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, আসলে কিন্তু তাই হচ্ছে। তুমি গ্লোবালাইজেশন কনসেপ্টটাতে কিন্তু প্রবলেম ছিল না, যদি তোমাকে ইউটিলাইজ করতে দিত। ধরো গ্লোবালাইজেশনের কনসেপ্ট কি? বর্ডার ফ্রি ইকোনমি। তোমার কি বাংলাদেশের লোক কি আমেরিকাতে যাইতে দেয় বর্ডার মানে ভিসা ছাড়া? কিন্তু ভিসা ছাড়া কিন্তু যাইতে দেয় না। সো ওরা যেটা করতেছে তোমার আলটিমেটলি ডিপেন্ডেন্ট করে রাখতেছে। ধরো এই যে আমাকে ঋণ দিচ্ছে, আমি যদি ডিপেন্ডেন্সি থিওরির কথা বলি, ধরো আমাকে H&M ব্র্যান্ডের একটা শার্ট, ওরা আমাকে মজুরি দিচ্ছে ধরো 3 টাকা, কিন্তু মার্কেটে নিয়ে বিক্রি করতেছে 15 টাকা। ধরো H&M ব্র্যান্ডের একটা শার্ট আমার মজুরি দিচ্ছে 3 টাকা, মার্কেটে বিক্রি করতেছে 15 টাকা। এখন আমার মতো বাংলাদেশের লোকের মতো মানুষের পক্ষে তো ওই শার্ট বিক্রি করা সম্ভব না। সো আইদার তুমি ওইটা মার্কেটে 15 টাকা বিক্রি কইরো না, অথবা তুমি 3 টাকা না দিয়ে 7-8 টাকা দাও। মেইন বিষয়টা হচ্ছে তোমার যে কনসেপ্ট, এটা হলো টিপিক্যাল ক্যাপিটালিস্টিক কনসেপ্ট, যে আমার টাকা আছে সো আমি ইনভেস্ট করতেছি, আমি লাভ বেশি করব। বাট যে লেবার দিচ্ছে, তুমি তো লেবার দিতে পারতেছো না। তুমি নিজে পারলে তোমার দেশে তুমি লেবার দাও, তোমার দেশে কিন্তু লেবার দিতে পারতেছো না। তোমার দেশে যেই টাকা তুমি লেবারকে দিলে 10 টাকা দেওয়া লাগবে, সেটা তুমি গরিব দেশে এসে 3 টাকা কেন দিচ্ছ? তুমি এক্সপ্লয়েট করতেছো না? আজকে আমার নাই বলে হয়তো তুমি আমাকে এক্সপ্লয়েট করতেছো। সো দিন শেষে আলটিমেটলি কি, আমাকে তুমি আরো পিছাই দিচ্ছ। এই জন্য যারা অপোনেন্ট, গ্লোবালাইজেশনের বিপক্ষে যারা কথা বলে, তাদের কথা হচ্ছে যারা পুয়ার কান্ট্রিজ আছে, তাদের মেইন টার্গেট হওয়া উচিত ডোমেস্টিক রিসোর্সকে মোবিলাইজ করা হার্ডওয়ার্কের মাধ্যমে। হ্যাঁ, তারা অবশ্যই টেকনোলজি তাদের কাছ থেকে ধার করে আনতে হবে, বাট তুমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করো, যতটা নিজেরা ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজ করার কথা, তার থেকে বেশি আমরা বিদেশি ঋণ, বিদেশি সাহায্যের উপর নির্ভর করতেছি। ধরো তুমি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলো, যেহেতু কথা উঠছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো গ্লোবালাইজেশনের ফলেই হচ্ছে। মানে তুমি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশ দেখো না, যদি ভিয়েতনাম কম দেয়, বা পৃথিবীতে এমন অনেক দেশ আছে, বাংলাদেশে দেখবা যদি শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি করে, বেতন বাড়াইতে চায়, এটা কিন্তু দিন শেষে বাংলাদেশের লস। কেন? কারণ পৃথিবীতে এমন অনেক দেশ আছে, তারা বলবে বাংলাদেশে তুমি 8,000 টাকা মজুরি দিচ্ছ, আমার 5,000 টাকা দাও, আমি তোমার গার্মেন্টস করে দিব। তখন তোমার এই ইন্ডাস্ট্রি গুলো কিন্তু চলে যাবে সব ওদিকে। এখন আজকে যদি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোনো কারণে কলাপস করে, এটা টোটালটাই কিন্তু বিদেশের উপর ডিপেন্ডেন্ট। যদি কলাপস করে, দেশ তো পঙ্গু হয়ে যাবে অর্থনৈতিক ভাবে। বাংলাদেশের হয়তো উচিত ছিল ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজ করা। তুমি বলো তো বাংলাদেশের কোন সেক্টরটাতে বেশি প্রায়োরিটি দিলে আমরা হয়তো আরো বেশি সেলফ ডিপেন্ডেন্ট হইতে পারতাম, একটু সময় লাগলেও? এগ্রিকালচার। এক্স্যাক্টলি, এগ্রিকালচার। আমরা যদি এগ্রিকালচারের উপর এমফাসাইজ দিতাম, ঠিক আছে টেকনোলজি ধার করতাম, ইনভেস্টমেন্ট এগ্রিকালচারে আমরা নিতাম, ওদের কাছ থেকে ঋণ নিতাম, নিয়ে করতাম। বাট আমরা করতেছি এমন একটা জিনিস যেটাতে ওই যে রেডিমেড আমাকে গ্লোবালাইজেশনের লোভ দেখায়, কিছু টাকা দিছে,
জিডিপি বেড়ে গেছে, তুমি শ্রমিকদের ইনকাম বেড়ে গেছে, বাট দিন শেষে আমার ঝুলিতে আমি ওয়ার্ল্ড মার্কেটের তুলনায় আমি অনেক বেশি পিছায় পড়তেছি। বাট আমি যদি এই ঋণ ইনভেস্টমেন্ট মানুষের উপর ডিপেন্ড না করে নিজের ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজ করতাম, হয়তো স্লো প্রগ্রেস হইতো, বাট আমার বেস লাইনটা ঠিক হইতো। এই হচ্ছে কথা। তারপরেও আমি গ্লোবালাইজেশনের অপোনেন্ট হিসেবে বলতেছি না, বিষয়টা হচ্ছে গ্লোবালাইজেশনের অপোনেন্ট যারা তারা এই লুপ হোল গুলা দেখায়, আবার প্রপোনেন্ট যারা তারা ওই পজিটিভ দিকগুলা বলে। এখন কে ঠিক কে বেঠিক এটা ডিপেন্ড করবে তুমি আমি কে কিভাবে নিচ্ছি। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাব। ও মনে হয় ঘুমাই গেছে যে কোয়েশ্চেন করছিল। আসছি স্যার। আজকে কি সবার ওখানে বৃষ্টি হচ্ছে রে? 100 জন আছে, ও, সবার কাছ থেকে শোনা সম্ভব না। জি স্যার, এখানে বৃষ্টি হচ্ছে স্যার। মরলেস চুয়েটে গতকাল থেকে যে শুরু হয়েছে, মানে একদম চিটাং শহর অবস্থা তো খুব খারাপ দেখলাম। ওকে, ফাইনালি আমরা দেখি ডাইমেনশনস অফ গ্লোবালাইজেশন। ডাইমেনশনস অফ গ্লোবালাইজেশনে কি আছে? ফার্স্টে বলতেছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে কি? গতি বাড়ে না কমে? বাড়ে স্যার। গতি বাড়ে, যেহেতু আগের থেকে কমিউনিকেশন সিস্টেম আমাদের অনেক বেড়ে গেছে, সো আমাদের মধ্যে সবার মধ্যে অ্যাক্সেলারেশন বেড়ে গেছে, এবং এর ফলে ইন্টারকানেক্টেডনেস বেড়ে গেছে, সেটা উইদিন দ্য কান্ট্রি হোক অর ইন বিটুইন দ্য কান্ট্রিজ হোক। মানুষের মধ্যে মুভমেন্ট বেড়ে গেছে। এই মুভমেন্ট মানে আন্দোলন না, মানে পিপল আর অলওয়েজ অন মুভ, বাই দ্য ওয়ে, নট অনলি পিপল, প্রোডাক্টস, ক্যাপিটাল সবকিছু এখন মুভ করতেছে। এরপরে ধরো মিক্সিং। গ্লোবালাইজেশনের ফলে কিসের মিক্সিং হচ্ছে বলো মেইনলি? স্যার কালচার। বলতো কোন জিনিসটার মিক্সিং হচ্ছে? স্যার কালচার। কালচারের মিক্সিং, এক্স্যাক্টলি, যে কালচারাল অ্যাসিমিলেশন হচ্ছে। আর একটা জিনিস বাদ পড়ে গেল, ওই যে স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন হলো একটা প্রসেস, মানে গ্লোবালাইজেশনে যেহেতু মাল্টিপল কান্ট্রিজের বা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ একসাথে হয় বা ক্রস কান্ট্রি ফ্লো হয়, সো প্রত্যেকটা ক্ষেত্রেই সাধারণত কোনো না কোনো জিনিসকে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়। যেমন ধরো 10 জন, মানে বিশ্বের 10টা দেশের 10 জন রাষ্ট্রদূত মিটিং এ বসবে। এখন এই অ্যাম্বাসেডরদের মিটিং এ ধরো 10 জন মানুষ মিটিং এ বসছে। এখন বাংলাদেশ থেকে গেছে, আমেরিকা থেকে গেছে, ইন্ডিয়া থেকে গেছে, চায়না থেকে, সৌদি আরব থেকে, এরকম গেছে। এখন সবাই যদি যার যার ভাষায় কথা বলে, কেউ কি কারো কথা বুঝবে? বুঝবে না। সো কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকে স্ট্যান্ডার্ড ধরে নিতে হয়। যেমন এখন কোন ল্যাঙ্গুয়েজটা স্ট্যান্ডার্ড চলতেছে? ইংলিশ। ইংলিশ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস। ধরো আমরা যখন মুভি দেখি, বাংলাদেশি মুভি দেখি, বলিউডের মুভি দেখি, তামিল মুভি দেখি, বা যে কোনো অন্য, মানে কোরিয়ান মুভি দেখো, যাই দেখো, দিন শেষে যদি কোনো একটা ভালো অ্যানিমেশনের সিন হয় বা সিনেমাটোগ্রাফি ভালো হয়, বা আমরা কি বলি যে কোন মুভির মতো হয়েছে, বা কোন মুভির সাথে কম্পেয়ার করে এই মুভিটাকে ভালো খারাপ বলি বলো তো? মানে কোন মুভিটাকে আমরা হায়ার প্রায়োরিটি? স্যার ওয়েস্টার্ন। হলিউড, এক্স্যাক্টলি, হলিউড মুভি। সো তার মানে আমরা আমাদের এই স্টেজে এসে, যেহেতু গ্লোবালাইজেশনের যুগে সব দেশের কালচার সম্পর্কে আমরা মানে ইউজ টু জানি, মোর অর লেস মাল্টিপল কালচার সম্পর্কে জানি, সো এক্ষেত্রে আমরা পার্টিকুলার একটা কালচার বা পার্টিকুলার একটা মুভি ইন্ডাস্ট্রিকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিছি, যেটার সাথে কম্পেয়ার করে আমরা তাকে বুঝাই যে কতটুকু ভালো বা খারাপ। সো দিস প্রসেস ইজ কল্ড স্ট্যান্ডার্ডাইজেশন। এই হলো আজকে গ্লোবালাইজেশন রিলেটেড কথা। এখন আসো, সিআর কি 2 জনই আসছো? জি স্যার। তানভীর আসছে, আর ওটার নাম কি ইফতেখার সাজিদ নাকি জানি আসছে। হ্যাঁ হ্যালো, আমরা শুনতেছি তোমাকে। ইফতেখার, ইফতেখার তুমি কি ক্যাডেটে পড়ছো? ও না, তোমার ছবি দেখে মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব পড়াশোনার বাইরে। ও না, পড়াশোনার বাইরে না, সরি। ফার্স্ট অফ অল হলো তোমাদের ক্লাস টেস্ট কয়টা নিছে, অ্যাসাইনমেন্ট কয়টা নিছে স্যার? রিসার্চের মতো একটা দিছে না? আচ্ছা,
স্যার ক্লাস টেস্ট কি একটা নিছে? কার বাকি আছে, আমার না ওনার? কিন্তু তোমাদের কিন্তু নীতিমালা আমাদেরকে যেটা দিছে ওখানে লেখা আছে যে ক্রেডিট সংখ্যা যাই হোক একটা কোর্সে মিনিমাম 3টা ক্লাস টেস্ট আর 2টা অ্যাসাইনমেন্ট নিতে হবে। এখন কিভাবে নিছে জানি না, বাট আমার একটা ক্লাস টেস্ট আর একটা অ্যাসাইনমেন্ট নিতে হবে, এটা আমার কিছু করার নেই। এখন ক্লাস টেস্টটা কবে দিবা বলো? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমার এটা নিয়ে অত প্যারা নেওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, আমি অত ঝামেলা দিব না। সো তোমাদেরকে যেটা বলবো সেটা নিয়ে টেনশন করার কারণ নেই। হ্যাঁ, এখন বলো ক্লাস টেস্টটা নেক্সট উইকে কবে দিতে পারবা? ঠিক আছে, বুধবার দিলা। এখন তোমরা প্রায় 102 জন এখানে আসো, তোমাদের সাথে আমার মনে হয় বুধবারে ক্লাস আছে, এই বুধবারে। ওকে, এখন এই বুধবারে হওয়ার পরে মানে নেক্সট উইকেই তো তোমাদের ক্লাস, নাকি আর কিছু আরো ক্লাস আছে? ও তোমাদেরকে আবার বাড়াইছে না নাকি? আনঅফিসিয়ালি ওকে, 26 তারিখ পর্যন্ত তো আর না, 26 তারিখ তো শনিবার পরে, তার মানে 24 তারিখ পর্যন্ত, মানে আরেক উইক বাড়তে পারে। এখন সেক্ষেত্রে আমি একটা মানে আমার পার্সোনাল ঝামেলা, আমি চাইলে তোমাদেরকে শেষ করেও দিতে পারি। আমাকে তোমরা অ্যাটলিস্ট 2টা ক্লাস যে কোনো দিন 9টায়, সকাল 9টায় করতে পারবা? মানে আমি তোমাদের কাছে খুলেই বলি, সেটা হচ্ছে আমি একটা জায়গায় মাস্টার্স এর ক্লাস শুরু করছি, মানে শুরু করছি বলতে আমি নিজে মাস্টার্স করতেছি, মানে এখনো শুরু হয়নি, ক্লাস শুরু হবে নেক্সট উইক থেকে। সো নেক্সট উইক থেকে কন্টিনিউয়াস 5 দিন মানে ওদের ক্লাস। সো আমার হচ্ছে দিনের বেলায় ক্লাস 10টা থেকে, ওদের খুব সম্ভবত দাঁড়া 9টা থেকে আমি পারবো কিনা এটাও বুঝতেছি না, আমার একটা সেকেন্ড টাইম। তোমরা কি কোনো একদিন স্যাটারডেতে আমাকে সময় দিতে পারবা কিনা, এটা দিলে আমার জন্য। জি স্যার, তাহলে আমাদের যদি তো 2টার সময় একটা প্যারা লাগে। দিনও দাও, আমার 2টা ক্লাস হলে সুবিধা, বাট একটা দিন হইলেও আমি মনে হয় ম্যানেজ করতে পারবো। সো সবাই যদি একটু স্যাক্রিফাইস করো আমাকে, আমি যেমন আর্কিটেকচারে টাইম নিছি। সকাল থেকে স্যার স্যাটারডে নিলেই ভালো হয় স্যার। স্যাটারডেতে কি সকালে নিতে দিবা? জি স্যার, সমস্যা নেই। তোমরা কথা বলে জানাও, তোমরা কথা বলে জানাও। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা হলো বলতেছি, তোমাদের ক্লাস টেস্টের একটা স্লাইড আমি দিয়ে দিব, ওই যে সোশ্যালাইজেশন পড়াইছিলাম, ওই সোশ্যালাইজেশনের স্লাইডটা আমি দিয়ে দিব। ওখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন আমি 20 মার্কের জন্য সিটি নিব। সোশ্যাল একটা স্লাইড তো, ওটা আশা করি পারবা। 3-4টা বড় জোর, 3-4টাও না, ঠিক 2টা বা 3টা কোয়েশ্চেন হবে, ছোট বড় মিলাই। সো ওখান থেকে একটা আমি দিব এই। আর হ্যাঁ, রিটেন আমি ওই এমসিকিউ নিব না, তোমাদেরকে ওই ধরা আধা ঘন্টা 40 মিনিট টাইম দিব, দিয়ে তোমরা হাতে লিখে ছবি দিলে গুগল ক্লাসরুমে আপলোড করে দিবা। সেটা আধা ঘন্টা 40 মিনিট না, দিব। তোমরা প্রত্যেকটাকে 5 মার্কসের জন্য হইলে যতটুকু লেখা দরকার, ধরো তোমার বললাম সোশ্যালাইজেশন কি 2 মার্কের জন্য, তুমি 2 লাইনে লিখে দিলা, হয়ে গেল। কিন্তু যদি 5 মার্ক হয়, তোমার তো একটু ইলাবোরেট করা লাগবে। কেউ হয়তো এক পেজ লিখতে পারে, কেউ 1 পেজের থেকে 3-4 লাইন বেশি লিখতে পারে, একটু কম লিখতে পারে। মানে পেজ ইম্পর্টেন্ট না, তুমি কিভাবে প্রেজেন্ট করতেছো, কারো লেখা বড় ফাঁকা অনেক কিছুই হইতে পারে। সো তুমি তোমার 5 মার্কসের জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন লিখবা, লিখে আমাকে অ্যাসাইনমেন্ট দিবা। ভয় পাইও না, আমি বলতেছি কেন করাচ্ছি। সেটা হলো এই একটা থেকে তোমার তো পরীক্ষায় আমার পাশ থেকে মিনিমাম 3 সেট আনসার করা লাগবে। হোপফুলি অ্যাক্সিডেন্টাল ইস্যু না হলে অ্যাটলিস্ট 3টা শর্ট কোয়েশ্চেন তুমি ইনশাল্লাহ পাবা, অ্যাটলিস্ট 3-5-15 মার্ক তুমি পাবা। এখন বলো এই অ্যাসাইনমেন্টটা কি করতে পারবা কিনা। যদি না পারো তাহলে আমি ওই 8টার কথা যাবো না, এমনিতে জাস্ট 1-2টা কোয়েশ্চেন দিয়ে দিব, 2-3 পেজ অ্যাসাইনমেন্ট লিখে আমাকে জমা দিয়ে দিবা। এখন বলো তোমরা কোনটাতে যাবে? বলো, নাকি তোমরা ডিসিশন নিয়ে নেক্সট ক্লাস আমার তোমাদের সাথে কবে? বুধবার? তোমরা চাইলে আমারে বুধবারও জানাইতে পারো। ডেফিনিশনটাই ভালো হবে। আমার কাছে মনে হয়েছে যে ওইটা দিলে ভালো হবে। কেন? অ্যাটলিস্ট তুমি ওই 8টার মধ্যে থেকে তুমি কোয়েশ্চেন হয়তো আল্লাহর মধ্যে পেয়ে যাচ্ছ। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি 8টার বিনিময়ে তোমার যদি 3টা পড়াইতে পারি, মানে 8টা কোয়েশ্চেন পড়াইতে পারি, সো অ্যাটলিস্ট তোমার পরীক্ষায় তোমার স্টার্টিংটা ভালো করতে পারবা, এই হচ্ছে কথা।
4টা কোশ্চেন স্যার থাকছে। ঠিক আছে, তাহলে 8টা রইলো। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট দেখি না কয় তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট ক্লাস হয়, দিও, আস্তে ধীরে দিলেও সমস্যা নেই। যদি 17 তারিখ পর্যন্ত ক্লাস হয় তোমরা 20 তারিখ পর্যন্ত দিও, সমস্যা নেই। আর একটু পারলে আর একটু পরে দাও, ওটা নিয়ে আমার আসলে এটা নিয়ে প্রবলেম নেই। আমি ইমেলে নিব না কিভাবে নিব সেটা তোমাদেরকে জানাবো। আর যে সিআর আছো সে আমাকে আজকে রাতের দিকে একবার একটা টেক্সট করবা 11টা-12টার দিকে, যাতে আমি তোমাদেরকে ওই সোশ্যালাইজেশন স্লাইডটা দিয়ে দিতে পারি পরীক্ষার জন্য। আর পরীক্ষার সময়টা বুধবার কয়টায় হবে? বুধবার ক্লাস টাইমের পর। অবশ্য বুধবারে আমি যদি থাকি তখন তো আমি নিজে ক্লাসে থাকবো। আচ্ছা, টাইমটা অফ টাইমে কি পরীক্ষা দিতে পারবা? তোমরা কি সন্ধ্যা থেকে পরীক্ষা দিতে পারবা কেউ, বলো তো? তোমরা একটু কথা বলে নিতে পারো, অথবা মানে রবিবারে দিলে হবে, ওখানে তো রবিবারে বন্ধ থাকবে, রবিবারে দিলে হবে যে কোনো। একটু ডিসিশন নিয়ে জানাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ক্লাস শেষ করে দিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।